যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমি লাইলিরে ভালোবাসি, লাইলু আমার ভালোবাসে। এই কথাটা তো তোমার অজানা না। সময় আগের জায়গায় নাই মজনু ভাই। সামিহা, সত্যি করে ক, তুই আমার ভাইরা অনেক ভালোবাসিস না? সামিহা, কি আমার ভাইরে ভালোবাসিস না? চাচি, আমি আপনার একটু সাহায্য করি। আরে না না, তুমি হলে আমার বাড়ির মেহমান। কি করলেন চাচি? আমি এবারের মেহমান কবে হইলাম? না না না, তুমি হইলে আমার বাড়ির একেবারে আপন মানুষ। ওমা, শুনলাম তোমার বাবা নাকি ওই ইটালি থেকে এক আসা ছেলের সাথে তোমার বিয়ের জন্য খুব জোরাজুরি করতেছে। বাবা তো সবকিছুতে একটু জোরাজুরি করে, আপনি তো সবই জানেন চাচি। সব কষ্ট মুখে কইতে হয় না রে মা, কিছু কষ্ট চোখে মুখে লেখা থাকে। চাচি, আপনার এটা আমি অনেক মিস করি। আমারে হ, আপনার হাতে রান্না তো আমার অনেক পছন্দের আছিল। আপনি যে পায়েস বানাইতেন, কি যে স্বাদ আছিল, এখনো মুখে লাইগা আছে। তোমার মনে আছে একবার কি হয়েছিল? তোমার জন্য পায়েস রান্না করছিলাম, আর সেই পায়েস আমার নয়নাই সব বেশিরভাগই খায় ফেলছিল। তাই নাকি? তারপর তারপর আর কি, এই পাগলি সেই কি কান্না, এই কান্না কি আর থামে, পুরা বাড়ি মাথায় উঠে ফেলাইছে। পরে তোমারে থামানোর জন্য আমি কি করছি জানো? অনেক বড় একটা ড্যাগের মধ্যে করে পায়েস রান্না করছি, যে কতদিন লাগে তুমি খাও। তখন আমি অনেক ছোট আছিলাম, তাই না? হ্যাঁ, তাহলে একটা কাজ করি, আজকে তোমার জন্য অনেক বড় একটা ড্যাগের মধ্যে করে পায়েস রান্না করি। না না চাচি, আজকে না, বাড়ি যাইতে হইব। বাড়িতে যাইতে দেরি হলে আবার বাবা রাগ করবো। কোনো কিছু নিয়ে চিন্তা করো না মা, তুমি অনেক ভালো লক্ষ্মী একটা মাইয়া। আল্লাহ অবশ্যই তোমার মনের আশা পূরণ করব। একটা কথা মনে রাখবা, মন যদি পরিষ্কার থাকে, উপরওয়ালা কোনো না কোনো ভালো ঠিকই তার জন্য রাইখা দেয়। পাগল ভাইয়া। এই সামিহা, কই গেলি তুই? তোর একটা ডিজাইন দেখামু, তাড়াতাড়ি আয়। যাও মা, আর একদম কোনো মনে কষ্ট রাখবা না, আল্লাহর উপরে ভরসা রাখবা। যাও। চাচি, চাচি, ওই সামিয়া কি রিয়াদের বাড়ি থেকে ফিরছে? না, অহনো তো ফেরে নাই। কিছু হইছে? না, ওই চাচা তো পিছনের বারান্দায় বসে আছে, আমার জিজ্ঞাসা করলো যে সামিয়া ফিরছে কিনা, তা আমি তো ঠিক করে কিছু বলতে পারি নাই। তাই আমি বুঝতে পারছি যে সামিয়া এখনো ফেরে নাই, ফিরলে তো আমি টের পাইতাম। হায় আল্লাহ, তোরে জিগাইছে? হ চাচি, চাচা তো আমার ভিতরে খোঁজ নিতে পাঠাইলো। আমি তোরে কইছিলাম তাড়াতাড়ি ফিরতে। অহন যদি উনি যাই না যায়, আমি কি করলুম? আপনি এত চিন্তা করেন না, আইসি পড়বে।
চাচি আমি তো চাচার ডাইরেক্ট কিছু বলি নাই, কিন্তু যদি শোনে যে স্বামী এখনো ফেরে নাই তাহলে তো রেগে যাবে। ওই মাইয়া রোজে কি করে না, এত করে কইয়া দিই যে তাড়াতাড়ি ফিরবি, কিন্তু রিয়াগো বাড়ি গেলে তোর কি হয়, আইতেই চায় না। আর দেরি হইলে একটা ফোন তো দিতে পারে। চাচার মেজাজ কিন্তু ইদানিং ভালো যাচ্ছে না, এই ছোটখাটো বিষয়ে খুব রাগ করে সে। আমিও সাবধান করছিলাম তাড়াতাড়ি ফেরার জন্য। আল্লাহ, অহন যদি উনি যায় না যায় তাহলে কি হইব? আচ্ছা চাচি আপনি চিন্তা করেন না। চিন্তা না কইরা কোনো উপায় আছে জুলাস? তোর চাচারে তুইও খুব ভালো কইরা চিনস, আমিও চিনি। আগে মানুষটা রাগ করলেও বুঝাই কথা কন যাইতো, অহন কেমন যেন হইয়া গেছে, চোখ মুখ দেখলেই কেমন ভয় লাগে। আচ্ছা আচ্ছা আপনি টেনশন করেন না, হয়তো চলে আসবে। আর ওই নয়নদের বাড়িতে তো হর হামেশাই যাওয়া আসা করে। আল্লাহ যেন তাই করে জুলাস, সময় যত যাইব তোর চাচার রাগও তত বাড়বো। শবনম! অহন যদি জিগায় সামিয়া কই, আমি কি উত্তর দিব? চাচা, আমি কি একবার সামনে যেয়ে দেখে আসবো আসতেছে কিনা? যা তো বাবা, যাই একবার দেখ তো। ঠিক আছে চাচা। আপা তোমার লগে একটা কথা ছিল। আগামী শুক্রবার তোমার বিয়ের 3 তারিখ ঠিক হয়েছে। মজার বিষয় কি জানো রুস্তম, আমি তো আমার বিয়ের খবরটা শুনে ফেলাইছি ইবার কাছ থেকে। আমি কি মানুষ না? তুই আর আমি কি একই বাড়িতে থাকি না? আমার জীবন নিয়ে তুই যখন যেটা ইচ্ছা সিদ্ধান্ত নিবি আমারে জানাবি না? আপা আমি 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 তোর ভালোর জন্য করতেছি আপা। ভালো? আমার ভালো না তোর ভালো? আপা সাদেক মহাজন অনেক ভালো মানুষ, তার অনেক টাকা। আপা তোর কোনো কষ্ট হবে না, তুই সুখে থাকবি আপা। সুখ? টাকা থাকলে সুখ হয়? তুই জানোস না, তুই জানোস না রুস্তম আমি কারে ভালোবাসি? ভালোবাসা দিয়া সংসার চলে না আপা। আর একবার তুই এই কথা মুখে নিবি না। তুই কি ছোটবেলা সব কথা ভুলে গেছস? তোর লাগি আমি কি করি নাই ভুলে গেছস সব? মজনু কি খারাপ মানুষ? না আমি সেটা কই না। তাইলে তাইলে যেই মানুষটা আমারে সম্মান করে আমারে ভালোবাসে তুই তারে বাদ দিয়া তুই আমারে এমন একটা জানোয়ারের হাতে তুইলা দিতেছস যারা দেখে মানুষ ডরায়। রুস্তম, তুই লোভে অন্ধ হয়ে গেছিস ভাই। না আপা, আমি শুধু চাই তোর একটা নিশ্চিত জীবন হোক, আমার একটা ব্যবসা হইব, আমার আর কারো ফুড ফরমাস খাটতে হইব না। দেখছস দেখছস তুই নিজের মুখেই স্বীকার করলি তুই আমার সুখ না, তুই তো নিজের স্বপ্ন বাঁচাইতে চাস। রুস্তম, তুই একটা বার আমার জায়গায় নিজেরে খাড়া করে চিন্তা করতো, তোরে এমন কোন মানুষের হাতে তুইলা দেওয়া হইতেছে যারে দেখে তুই ডরাস, তুই মাইনা নিতি? এখন আর পিছনে ফেরার রাস্তা নাই আপা। খারাপ মনে রাখিস সুস্থ, জোর কইরা কাউরে বিয়া দেওয়ান যায়, জোর কইরা কাউরে মন দেওয়ান যায় না।
বাবা, কি রে মা? আমার কিছু টাকা লাগবো, কিসের জন্য? কিছু নতুন নোট কিনা লাগবো, আর ফটোকপিও করতে হইব। আচ্ছা ঠিক আছে, এই নে, লাগলে আরো খুশ। তোর পড়াশোনা কেমন চলতেছে? পড়াশোনায় আমার মন বসে না বাবা। কেন? ভাইয়া নিখোঁজ হওয়ার পর থেকে কেমন জানি লাগে, বই খুললেই খালি ভাইয়ার কথা মনে পড়ে। একটা কথা কই বাবা, কি কথা মা? ভাইয়ারে কি আমরা কখনো খুঁজে পাবো না? এই কথা ভাবতেছিস কিসের জন্য? সবাই তো খালি কয় খুঁজতাছি খুঁজতাছি, কিন্তু ভাইয়ার তো আর কোনো খবর আসে না। পাবো রে মা, আল্লাহ যদি সহায় থাকে অবশ্যই পাবো। অনেক চেষ্টা করতেছি, অনেক জায়গায় খুঁজতেছি। আমার খুব ভয় করতেছে বাবা। ভয় পাইস না, আল্লাহ চাইলে তোর ভাই অবশ্যই ফিরে আসবে। এসআই বিদ্যুৎ। দারোগা সাহেব। চেয়ারম্যান সাহেব, একটা গুরুত্বপূর্ণ খবর আছে। একটা অথেন্টিক সোর্স থেকে আমি খবর পেয়েছি, সেসব অপরাধীদের আস্তানা কোথায়। মারুফ সেখানে থাকতেও পারে। আলহামদুলিল্লাহ। তবে আমি এখনো পুরোপুরি নিশ্চিত না। ওরা খুবই চালাক চেয়ারম্যান সাহেব, আমাদের কোনো ভুল করা যাবে না। আমি এখনই থানায় গিয়ে রেড দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। কয়েক ঘন্টার মধ্যে অভিযান শুরু হবে। আপনারা শুধু দোয়া করবেন। আল্লাহ আপনাকে সহায় হোক। আরেকটা কথা। জি বলেন। এই খবর যেন পাঁচকান না হয়। খবর লিক হয়ে গেলে কিন্তু ওরা ওদের আস্তানা পরিবর্তন করে ফেলতে পারে। ওদের ইনফরমার আছে। চিন্তা করেন না, আমি কাউরে জানাবো না। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, দোয়া করবেন। রাখি। জি। বাবা, তুমি কি ভাইয়ের কোনো খোঁজ পাইছো? এখনো নিশ্চিত না, কিন্তু আশা পাইছি। তার মানে ভাইয়া ফেরত আসতে পারে? ইনশাল্লাহ। আল্লাহ, তুমি আমার ভাইটারে আমাগো কাছে ফেরত পাঠায় দাও। আল্লাহ, ফেরত পাঠায় দাও। মা, মা, এই দেখ দেখ, ছবিগুলো কি সুন্দর হয়েছে রে, তোরা যা লাগতেছে। অনেক সুন্দর হয়েছে। এই ডিজাইনটা পইরা আমার তো পুরো লাইভ মডেলের মতো লাগতেছে। আরে পাগলি, লাইভ মডেল না, তুই তো লাইকের লেগে জন্মাইছিস। আর শোন, এই জামা পইরা ছবিটা যখন তুই ফেসবুকে পোস্ট করবি না, দেখবি ছবির বুকে লাইকের উপর লাইক করবো, দেখিস। আল্লাহ, ড্রেসটা কি সুন্দর লাগতেছে রে। কিন্তু শেয়ারে তোর একটা কথা কই, এই যে আমরা কাজ করতেছি, টাকা জমামো, মেজের পায়ে দাঁড়ামো, এগুলো যদি আসলে সত্যি হয় তাহলে তো জীবনটাই পাল্টাই যাইব, তাই না রে? অবশ্যই আমাকে পুরো জীবনই পাল্টাই দেবে। জানোস, আমি আগে ভাবতাম যে গ্রামে থেকে আমাকে কিছু হইব না, গ্রামে থেকে কিছুই হইব না, কিন্তু না রে, এখন মনে হয় না, গ্রামে থাইকাও আমরা অনেক কিছু করতে পারো। দেখিস, নিজের টাকায় জীবন চালাম, এটাই তো আসল স্বাধীনতা। কিন্তু লাইলিপুর ব্যাপারটা ক্লিয়ার হইয়াও ক্লিয়ার হইল না রে। বেচারি মজনু চাচা তো রাজি, কিন্তু ওই রুস্তম ভাই লাগাই তো বিয়ের সানাইরে বাঁচতেছে না। ওই রুস্তম ভাইরে পারলে আমি ব্লক মেরা দিতাম। মানুষ এত ঝুলা রাখতে পারে কেমনে? আরে সাসি, আমার তো পুরো গুন্ডায় বুঝছ, আমি মরে দিতেছি। দাও দাও দাও। হইছে হইছে, খালি কাজ করলেই হইব, শরীরের দিকে একটু খেয়াল রাখতে হইব। নে খা মুড়ি খা তোরা। আসি, এ তো পুরো করকরা মুড়ি ভাজা। চাষির হাতে যেগুলো খাবার পুরো 5 স্টার।
হয়েছে, আর তারিফ করতে হইব না। তোরা এখানে যে বইয়া গল্প করতেছস, রিয়াটি ওরা কই? চাচি ওই যে ক্লায়েন্টের ফোন আসছে তো, নয়ন ভাই রুমে যায় কথা কইতেছে। ও শেয়ারি, তোর মা কেমন আছে রে? অনেকদিন যাবত দেখি না। মাই ভালো আছে চাচি, আপনার কথা জিজ্ঞাসা করে। শেয়ারি, একটু আয় তো, তোর লোক আমার কথা আছে। আয় আয়। চাচি, তোর একটু কথা জিগে, সত্য করে করবি। আচ্ছা কি? আচ্ছা, বলছি থানায় যে নতুন দারোগা আইছে, বিদ্যুৎ না জানি কি, তার সাথে কি আমাকে টিয়া কোনো কথাবার্তা কয় বা দেহার সাক্ষাৎ হয়? কিছু জানোস কি? না মানে তেমন তো কিছু না চাচি। তোর চেহারা দেখে মনে হইতেছে তুই কিছু জানোস। সত্য করে কথা আমরা। না চাচি, আসলে মাঝে মাঝে একটু দেখা হয়। আর বিদ্যুৎ ভাই খুব ভালো মানুষ, ডিউটির লেগে যখন এদিকে আহে তখনই আর কি। কতদিন ধরে? এই মাসখানেক হইব। হয়েছে, আর কিছু করতে হইব না। আমার যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। ওই যে দেখ, লাইকি সব মুড়ি একলাই খাইয়া ফেলাইতেছে। যা যা তাড়াতাড়ি যা। শোন, এই কথা কিন্তু তুই আর কাউরে কইস না। হ্যাঁ চাচি, আমি বুঝছি। ওরকম আচ্ছা যা। শেয়ারি, তোর মায় অনেকদিন আসে না, তোর মায়ের আসতে কইস। আচ্ছা চাচি, ঠিক আছে। কি চাচি তোর আলাদা করে ডাকি কি করলো? আরে ওরকম কিছু না, ওই মার কথা জিজ্ঞাসা আর কি। মার কথা জিগানোর লাগে যদি আলাদা করে ডাইকে নিয়ে যান লাগে। আরে দূর, কিছুই না ওরকম। মুড়ি খা। চাচি লাইকিরে বাদ দিয়া আমারে শুধু এই কথা জিগাইলো কেন? তারপর আবার কইলে আমি যেন কাউরে না কই। হ্যাঁ বিদ্যুৎ সাহেব। নয়ন ভাই, একটা জরুরি খবর আছে। কি হয়েছে বিদ্যুৎ সাহেব? আমার ইনফরমারের মাধ্যমে নিখোঁজ মারুফ আর জীবন মাঝির আস্তানা খবর পেয়েছি। এই ইনফরমারের তথ্য নির্ভুল হয়। আলহামদুলিল্লাহ। তাহলে চলেন না আজকেই অ্যাটাকটা করি। না, সমস্যা আছে। আবার কি সমস্যা? আমরা যত গোপনে যাই না কেন, তার আগে খবর পেয়ে যাই। পুলিশ পৌঁছানোর আগেই তাদের আস্তানা খালি হয়ে যায়, যেন কেউ আগে ভাগে তাদেরকে জানিয়ে দেয়। মানে অপরাধী চক্রের ইনফরমাররা জীবন মাঝিরে আগে ভাগে খবর দিয়ে দেয়? ঠিক তাই। এখন আপনার প্ল্যানটা বলেন। হিসাব খুব সহজ। কি হিসাব? এবার রেডের খবর গোপন করার দরকার নেই। মানে কি বলছেন আপনি? আপনি আপনার টিমরে জানাই দেবেন রেড হইব, কিন্তু যেই ঠিকানায় যাইবেন সেটা আসল আস্তানা না, পুরান একটা আস্তানার খবর ছড়াই দেন। তারপর? তারপর সেই ইনফরমাররা সেই ভুল ঠিকানা জীবন মাঝিরে দিয়ে দিব। তারা তো ভাববে যে পুলিশ ভুল আস্তানায় যাইতেছে, তো সেই দিক থেকে তারা তাদের আস্তানায় সংরক্ষিত থাকবে। ভেরি গুড নন। আপনার আইডিয়ার সাথে আমার আইডিয়া একদমই মিলে গেছে। থ্যাংক ইউ, রাখছি। ভাইরাল আর হ্যাকার রে। সামিয়া এখন পর্যন্ত বাইরে, রিয়াগো বাড়ি নাকি নয়নের লোকে দেখা করতে গেছে। মায়াগুলো কি আমার হাতের বাইরে চলে যেতেছে? না, কিছু একটা করতেই হইব।
হ্যালো, সালমান সাহেব, বড় বিপদ হয়ে গেছে। কি হয়েছে? পুলিশ পুলিশ আমাকে নতুন আস্তানার খবর পেয়ে গেছে। কি করতেছস তুই? তুই কি নিশ্চিত? জি, খবর পাক্কা। আজকে তো 2-3 জায়গায় খবর নিছে। আরে ওই যে দারোগা বিদ্যুৎ, এ তো কোনোভাবে থামতাছে না। 1 মিনিট ওইখানে থাকবি না, এক্ষুনি জায়গা পরিবর্তন কর। কিন্তু চেয়ারম্যান সাহেব। কোনো কিন্তু না, সব কিছু সরায় ফেল। কাগজপত্র, মানুষজন, সব কিছু সরায় ফেল। আর মারু? মারুফ রে আরো গভীরে লুকাইয়া ফেল। চেয়ারম্যান সাহেব, এই অবস্থা ওরা রাখা তো ঝুঁকিপূর্ণ হয়ে যাইব। না 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 না, আমি তোরে যেটা কইছি সেটা কর। এখন যদি মারুফ বাইরে আসে তাহলে কিন্তু কারো রক্ষা নাই। পুলিশ যদি জানতে পারে আমাকে সব কিছু শেষ করে ফেলবো। জি বুঝছি। আর শোন, তোরা কেউ যদি ধরা পড়স তাহলে কিন্তু একদম মুখ খুলবি না, ভয়ও পাবি না। আমি সব কিছু সামলায় নেব। কিন্তু চেয়ারম্যান সাহেব, পরিস্থিতি যদি হাতের বাইরে চলে যায় তাহলে? হাতের বাইরে যাওয়ার আগে ওই হাতটা কিন্তু কাটটা ফেলতে হয়। এখন যা, আমার কিন্তু সব কিছুর আপডেট জানাবে। চেয়ারম্যান সাহেব, ম্যাগ কি কাইটা গেছে? মানে কি করতে চাস তুই? আরে এই মাত্র নতুন একটা খবর আইছে। আমাকে যে ইনফর্মা, সে ইনফর্মা খবর দিছে আমাকে নতুন আস্তানা না, পুরান আস্তানা পুলিশে রেড দিছে। আর ওই যে আস্তানা আমরা গতকালকে ছেড়ে আইছি। কি করতে চাস তুই? তুই কি নিশ্চিত? তয় আগের আস্তানায় গেলে তো আমাকে কোনো ঝামেলা নাই, কি কস? জি জি, তা তো নাই। আমার মনটাই কিন্তু খসখস করতেছে। দারোগা বিদ্যুৎ কি এত বড় ভুল করতে পারে? মনের ভিতরে তো আমারও খসখস করতেছে চেয়ারম্যান সাহেব। কিন্তু আমাকে এই ইনফরমার তথ্য, এমন তথ্য যে গুলি মিস হইব, কিন্তু এর তথ্য মিস হওয়ার কথা না। ঠিক আছে, নরনের দরকার নাই, কিন্তু চোখ কান সব খোলা রাখবি। জি চেয়ারম্যান সাহেব। এইটা কেমন কথা? ইনফরমার একবার কইল আস্তানার খবর পাইছে, আবার জানিল পুলিশ নাকি বাতিল আস্তানায় রেড দিতে যাইতেছে। বিষয়টা কেমন জানি গোলমালে হইয়া গেল না? আর একটু থাক না বান্ধবী, কতদিন পর আইলি, একটু মন খুলে কথা বলতে পারলাম না। অনেকক্ষণ তো ছিলাম, অনেক রাত হয়ে গেছে বান্ধবী, যাইতে হইব। মা তখন পায়েস বানাইতে চাইলো, তখনও তুই খাইলি না। অন্তত রাতের খাবারটা খাওয়া যা। না রে, যাইতে হইব। আচ্ছা সামিয়া, সত্যি করে কত তোর কি দিছে? আগে তো কত রাইড করে যাইতি, তুই কি সত্যিই ভয় পাইতেছস? তুই তো বাবারে চিনস, একটু দেরি হইলে 1000টা প্রশ্ন করব। কই গেছিলাম, কার সাথে দেখা করছি, কি কথা হইছে, সব কিছু। তাইলে কি মানুষ একটু নিজের মতো করেও নিঃশ্বাস নিতে পারবো না? সময়টা এখন পক্ষে নাই রে বান্ধবী। বাবা কয় বিয়ার কথা চলতেছে, মেয়ের এত বাইরে থাকার দরকার কি? তোর এসব মাইনে নিতে অনেক কষ্ট হয় না রে? একটু তো হয়। ওই যে কইলাম, সময়টা এখন পক্ষে নেই। তুই চিন্তা করিস না, দেখিস একদিন সব কিছু ঠিক হয়ে যাবে, সব বদলায় যাবে ইনশাআল্লাহ। তুই একটু দাঁড়া, আমি ভাইরে কইতেছি, ভাই জানি তোর আগে দেয়, ভাইয়া ঘরেই আছে। না না না, যাইতে হইব না, আমি যাইতে পারবো। এখন তো রাত হইয়া গেছে, তুই যাইতে পারলেও তোর একা ছাড়ুম না, বান্ধবীর দায়িত্ব আছে না? দরকার নেই কইলাম তো আমি। দরকার আছে, তুই 1 মিনিট দাঁড়া, আমি ভাইয়ার নিয়ে আহি। ভাইয়া, ভাইয়া, এরম পাইসারি করতেছো কেন? শরীর খারাপ লাগতেছে? না, তেমন কিছু না। তুই কইলেই হইব না কিছু না? কইলাম না কিছু হয় নাই। আমি এত বছর ধরে তোমার সাথে সংসার করতেছি,
তোমার আমি খুব ভালো কইরাই চিনি। তুমি যখন এইভাবে কথা কাটো, আমি খুব ভালো বুঝতে পারি যে তোমার মধ্যে কঠিন কিছু একটা চলতেছে। তুমি কিন্তু বেশি ভাবতেছো। সামিয়া, তোর বাপেরে তুই চেনোস না? এত দেরি করলি কেন? আমার দেরি হয়তো কি বাবা বেশি রাগ করছে? করছে তো। এখন আচ্ছা ঠিক আছে, দেই, আস্তে আস্তে চল। আয়। সামিয়া, বাবা, আমার একটু পানি দিবি মা? পানি? হরে মা, অনেক তেষ্টা পাইছে। দিতেছি বাবা, দিতেছি। বাবা দেখ, নে। মা, বাবা তো কিছু করবে না। এটাই তো বুঝতে পারতাছি না, তোর না দীক্ষা খুব চিল্লাপাল্লা করছিল, জুলাসরে খোঁজ করতে পাঠাইলো, আর অহন তোর সামনে দেখা একেবারেই ঠান্ডা। বলতাম না, আমি ঘরে যাই। আচ্ছা, তোমার কি হয়েছে? আমার তো একটু কইলেও পারো। কিছু কিছু বোঝা একা বইতে হয়। তুমি যাও, আমার একা থাকতে দাও। আমি আর কিছুই বুঝতেছি না। মানে রুস্তমরে আমি কত করে বুঝাইলাম যে আমি ওরে ভালোবাসি, ওর বোন লাইলিরে ভালোবাসি, লাইলি আমারে ভালোবাসে, ও কোনো গুরুত্বই দিল না। ওর সাথে আমি এত সিরিয়াসলি কথা বলতেছি, মনে হইলো আমি একটা ওয়ালের সাথে কথা বলতেছি, তাল গাছের কথা বলতেছি, আমার কোনো পাত্তাই দিল না। রুস্তম ভাইয়া আমি যতটুকু চিনি সে মানুষ হিসেবে খারাপ না, কিন্তু এবার আমারও কেন জানি মনে হয়েছে সে একটু বদলাই গেছে। বদলাই যায় না এখন, প্রেম নষ্ট হয়েছে। আমার মনে হয় সাদিক মহাজন মনে হয় তার ফান্দে ফালাইছে, মানে লোভ দেখাইছে হইতে পারে। কারণ মানুষ যখন নিজের বড় হওয়ার জন্য কোনো শর্টকাট ওয়ে পায় না, তখন কিন্তু ঠিক ভুল আর খেয়াল থাকে না। তো সময় তো শেষ হয়ে যেতেছে। লাইলির বিয়েও ঠিক হয়ে গেছে, শুক্রবার দিন বিয়া। এখন আমি করবো কি? চাচু, আমার মনে হয় এখন একটা পথ খোলা আছে। কোন পথ? ঘরোয়া ভাবে রুস্তম ভাইয়ের বাড়িতে প্রস্তাব নিয়ে যাওয়া, আর সেই প্রস্তাবটা যেন যায় আমাগো বাড়ি থেকে। দেখো চাচু, বাবা যদি নিচে থেকে গিয়ে কথা কয়, তাহলে আমার মনে হয় এই বিষয়টা সবাই একটু অন্যভাবে দেখবে। কি করছ তুই মিয়া ভাই? হ, বাবা হইতেছে এই গ্রামের চেয়ারম্যান, বাবার কথার একটা ওজন আছে। চাচু, তুমি যদি সত্যি লাইলি বলে বিয়ে করতে চাও, তাহলে একটা নিয়ম মাফিক যাইতে হইব।
উফ আপু, তুমি আগের ওই পুরান নিয়মের মধ্যে আটকায় থাকো। তানহা, আরে আমি যা সত্যি তাই বলতেছি। দেখো, তোমাদের কথা শুনে আমার মনে হইলো যতটুকু যে লাইলিবুর ভাই মানে রুস্তম, সে হইতেছে সাদিকের লোভে পড়ছে, আর এই লোভ থেকে বের হওয়া খুবই কঠিন। আর অন্যদিকে বাবা তো অবশ্যই তার শত্রুর এলাকায় প্রস্তাব নিয়ে যাইবো না। আচ্ছা, আরেকটা কথা বলো তোমরা, লাইলিবু কি নাবালিকা? না, তাহলে তার মতামতের বিরুদ্ধে কেমনে জোর করে বিয়াটা দেয়? তুই কি বলতে চাস? মিয়া বিবি রাজি তো क्या करेगा কাজী? তানহা, সবসময় সবকিছু সলিউশন পালাইয়া বিয়ে করে না। আমি পালাইতে তো বলি নাই আপু, আমি বলছি সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা একটু পাকাইতে হয়। লাইলিপুরে অন্য আরেকজনের হাতে জোর করে তুলে দিব, আর সে সেটা মাইনা নিব। শোনো, লাইলিবু নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকারটা রাখে, কিন্তু একটা মায়া মানুষের গায়ে দাগ লাগতে কতক্ষণ? কিছু হইলেই দোষ দিব তোমার আর লাইলিবুরে। আপু শুনো, তুমি যাই করবা মানুষ তাতেই দোষ দিব তোমারে। তারপরও আমি চাই না লাইলিপুর দিকে কেউ আঙ্গুল তুলুক, যেটা হইব ভালোভাবে হওয়া উচিত। কিন্তু ঘটনা হচ্ছে কি, আমি তো লাইলিকে ভালোবাসি। আমি চাই না ওর গায়ে কোনো কলঙ্ক লাগুক, আবার আমি ওরা হারাইতেও চাই না। আচ্ছা ঠিক আছে সামিয়া, তোর প্রস্তাবটা আমি মাইনে নিতেছি। আমি ভাইজানরে জিনিসটা বলি, সে প্রস্তাবটা নিয়ে যাক, দেখি কি হয়। আর যদি তাতে কাজ না হয় তাহলে তোর কথাই ভাবমু, সোজা আঙ্গুলে ঘি না উঠলে বাঁকা আঙ্গুল দেয়া ঘি উঠামু। ওই কিন্তু আমি চাই না লাইলির গায়ে কোনো কলঙ্কের দাগ লাগুক। যাই হোক, শোনো, প্ল্যান বি অলওয়েজ রেডি রাখতে হয়। আল্লাহ না করুক প্ল্যান বি পর্যন্ত যেন যাওয়াই না লাগে। লাইলির আমি হারাইতে চাই না। লাইলি আমার থেকে দূরে সরে যাক, এটা আমি কখনোই ভাবতে পারতেছি না। ভাইজান, কি রে, কিছু কবি? তোমার লাগে একটু কথা ছিল। ক কি কবি? কি রে ভাই, তোর মুখটা এমন গম্ভীর লাগতেছে কেন? কোনো ঝামেলা হয়েছে তোর? না না, কোনো ঝামেলা টামেলা হয় নাই। আমি আসলে ভাইজান, আমি বিয়ে করতে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের মুখ থেকে এই কথা শোনার জন্য আমি কত বছর ধরে অপেক্ষা করতেছি। যাক যাক, অবশেষে আমার ভাইয়ের মুখ থেকে বিয়ের কথা বাইরেছে। কি আমি কইছিলাম না একদিনও নিজে আইসা বিয়ের কথা কইব? ক মজনু, মাইয়াটা কেডা, কোন বাড়ির? লাইলি। লাইলি? কোন লাইলি? ওই যে বাচ্চু চেয়ারম্যানের গ্রামের রুস্তমের বোন লাইলি। কি করলি তুই? আমি লাইলিরে ভালোবাসি, লাইলিও আমারে। চুপ, একদম চুপ, ওই নাম তুই আমার সামনে উচ্চারণ করবি না। কিন্তু ভাইজান। মজনু, মজনু তুই জানোস না ওই বাচ্চু আর তার লোকজন আমারে ফাঁসানোর জন্য এই খেলাটা খেলতেছে। রুস্তম আর লাইলি তাকে খেলার গুটি। লাইলি ওরকম মাইয়া না ভাইজান। এই তুই কদিন ধরে চিনস? কদিন ধরে অগো চিনস? আজকে কত বছর ধরে এই শত্রুতার জের আমি বয়ে বেড়াইতেছি। বাচ্চু চেয়ারম্যান এলাকার মাইয়ার সাথে বিয়ের কথা আমি জীবিত থাকতে কোনোদিন উচ্চারণ করবি না তুই। এই মায়ের কি অভাব পড়ছে? তোর যদি বিয়ে করতে হয় আমাকে স্বপ্ন রে কর। কত সুন্দরী, ভদ্র, শিক্ষিত, নিজেকে মানুষ, নিজেকে বাড়িতে থাকবো।
মজনু, ওই শত্রুপক্ষের মায়কের দিকে আর একদম তাকাবি না। ভাইজান, মানুষ কি নিজের মনের বুঝাতে পারে? মনটারে লাগাম দে মজনু, এটাই আমার শেষ কথা। আমি কি করুন কত ভাবি, একদিকে রোস্তম আর একদিকে মিয়া ভাই। সবাইরে বুঝলাম, কেউ বুঝলো না। কেউ লাইলিরে মানুষ হিসাবে দেখলো না, শত্রুপক্ষ হিসাবে দেখলো। মজনু একটা কথা কই, আমি কি করুন কত ভাবি, একদিকে রোস্তম আর একদিকে মিয়া ভাই। সবাইরে বুঝলাম, কেউ বুঝলো না। কেউ লাইলিরে মানুষ হিসাবে দেখলো না, শত্রুপক্ষ হিসাবে দেখলো। মজনু একটা কথা কই, কও। আমি প্রথমবার তোমার চোখে যে কষ্ট দেখছি, যে অস্থিরতা দেখছি, তুমি সত্যিই লাইলিরে ভালোবাসো। লাইলি যদি তোমার সত্যি ভালোবাসা হয়ে থাকে, সুখ হইয়া থাকে, তাহলে ভাই তুমি যাও। কই যাবো আমি? যেভাবে পারো তোমার লাইলিরে এবাড়ির বউ কইরা নিয়ে আসো, আমি তোমার পাশে আছি। কিন্তু মিয়া ভাই, সবাইরে খুশি কইরা জীবন চলে না মজনু। কখনো কখনো নিজের সত্যের পক্ষ দাঁড়াইতে হয়। আমি লাইলিরে কথা দিচ্ছি ভাবি, আমি শেষ পর্যন্ত চেষ্টা করব, সহজে হার মানব না। এই তো আমার ভাইয়ের মতো কথা। যাও, আল্লাহর নাম নিয়ে লড়াই শুরু করো, ভালোবাসার লড়াই। কিন্তু একটা কথা মনে রাখো, সত্যিকারের ভালোবাসা কিন্তু কাপুরুষের জন্য না। হ্যালো চেয়ারম্যান সাহেব। দারোগা সাহেব, খবরটা শুনে তো আর বসে থাকতে ভালো লাগতেছে না। আমি ওই রুস্তম নিয়ে আপনার লোকে যাই, আপনি যদি কাইন্ডলি লোকেশনটা দিতেন। দেখুন চেয়ারম্যান সাহেব, এটা সম্ভব না। অপারেশনের গোপনীয়তার স্বার্থে এই মুহূর্তে লোকেশন কাউকে দেওয়া যাবে না। আমরা নিজেরাই নিজেদের মধ্যে কোড ল্যাঙ্গুয়েজে কমিউনিকেশন করছি, আর বাইরের কাউকে লোকেশন দেওয়ার তো কথাই আসে না। আমি কি বাইরের মানুষ নাকি? না চেয়ারম্যান সাহেব, আপনি বাইরের মানুষ না, কিন্তু আপনি আমাদের টিমের পুলিশ সদস্য না। আর নিয়ম সবার জন্য একই, এতে আপনাদের জন্যই ভালো। আপনারা সেখানে গেলে ঝুঁকি বাড়তে পারে। আমরা চাই না আমাদের এই অপারেশনের খবর বাইরে ছড়াক। একটা ছোট্ট ভুলের কারণেও অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাহলে আমি কি করব? দোয়া করেন আর আমার উপর বিশ্বাস রাখেন। যদি সত্যিই মারুফ ওখানে থাকে, আমরা সর্বোচ্চ চেষ্টা করব ওকে উদ্ধার করার জন্য। এখন রাখছি। মারুফ, কই আছো তুমি? তুমি নৌকাতে কি কইছিলাম মনে আছে? জানো তানহা, এই জায়গায় আসলে আমার কি মনে হয়? আমার মনে হয় এই নদীটা যদি শেষ না হইতো, আমরা দুজন এই নৌকায় করে ভাসতে ভাসতে অনেক দূর দূরান্তে চলে যাইতাম, যেখানে যেখানে আমাকে কেউ চিনবে না। দুষ্ট একটা। তুমি এত সহজ করে কেন সবকিছু দেখতে? আমি জীবন মাঝের কথা কতবার তোমার বুঝায় বলছি যে আমার তার সন্দেহ হয়। তুমি আমার কথা একটা বড় শুনলা না।
আমি সত্যি বলতাছি, আমি তোমার অনেক ভালোবাসি। আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না। মারুফ, তুমি আমার বলছিল তুমি আমার ছেড়ে যাবো না, আমার এই হাত কখনো ছাড়বো না। কিন্তু দেখো আজকে আমার কি এমন অবস্থা, চোখ বন্ধ করলেও তোমারে দেখতেছি, চোখ খুললেও আমি তোমারে দেখতেছি। আমি আর পারতেছি না আমারও। মনে আছে তুমি নদীর মাঝখানে নৌকায় বসে আমার বলছিলা তুমি ভয় পাও না, আমি তোমার সাথে আছি। আমি কেমনে থাকবো না? তানহা, কি হয়েছে রে তানহা? আপু, আমার খুব ভয় লাগতেছে। কিসের ভয়? মারুফের জন্য আপু। সারাদিন আজকে ওরা অনেক মিস করছি। মনে হইতেছে বুকের ভেতরটা সবসময় অস্থির হয়ে আছে। এই যে দেখো উঠতেও ঘুরি, আমি সে কখন থেকে হাতে নিয়ে আসি। একটু আগেও জানো আমি হাতের ব্রেসলেটটা হাতে নিয়ে আসিলাম, মা একটু হইলে দেখে ফেলতো, তাও আমি রাখতে পারি নাই। ভালোবাসা লুকিয়ে রাখা অনেক কঠিন রে। আপু, যদি সত্যি ওর কিছু হয়ে যায়? এই কথা আর একবার মুখে আনবি না। মারুফ ঠিকই ভালো আছে, দেখবে একদিন ঠিকই তোর সামনে এসে দাঁড়াইব। আমি ওরা খুব মিস করতেছি আপু। আচ্ছা, ও যদি আর নাই আসে তাহলে? আসবো তানহা, মানুষ হারাই গেলে স্মৃতি বুকের মধ্যে ব্যথা দেয় ঠিকই, কিন্তু তোর বিশ্বাস রাখতে হইব। আমি ওরা খুব ভালোবাসি আপু, খুব। আমি জানি তো তানহা, আশা ছাড়িস না বোন আমার। ভালোবাসা যদি সত্যি হয় দেখবি ঠিকই পথ খুঁজে নিব। একদম কান্নাকাটি করবে না, ঠিক আছে? আমি আসতেছি। মাবুদ, আমার নাতিরে সহি সালামতে ফিরে দেও মাবুদ, যেখানেই থাকে সে যেন সুস্থ থাকে, নিরাপদে থাকে, তোমার হেফাজতে রেখো মাবুদ। আম্মা, আমার কেমন যেন লাগতেছে, বুকের মধ্যে কেমন যেন দরবর করতেছে, মনে হয় আজকে কিছু একটু হইব। আশা ছাড়িস না রে বাপ, আশা ধরে রাখতে হয়। আশা ছেড়ে দিলে আল্লাহ পাকও বিরাজি হয়ে যান। কি হয়েছে মা? কি হয়েছে মা? আম্মা, আম্মা, আমি আজকে একটা স্বপ্ন দেখছি আম্মা। কি স্বপ্ন? আমি স্বপ্ন দেখি কি আমার মারুফ দরজা খুললা ঘরে আসছে, আমার দিকে হাসি মুখে তাকায় কইতেছে, আম্মা আমার খুব খিদা লাগছে, আম্মা আমারে ভাত বাইরা খাওয়াই দাও। আমি তাড়াতাড়ি দৌড়ে গেছি, রান্না করে ভাত বাড়তেছি, আর আমার পোলা আমার পাশে বসে খাইতেছে। আম্মা
আল্লাহ, এই স্বপ্ন যেন সত্যি হয়, তুমি এটা সত্যি করে। আমার এই স্বপ্ন দেখে ঘুম ভাঙার পর আমার আর মন মানে নাই। মানে আর আজকে আমার মারুফের পছন্দের সব তরকারি রান্না করছি। আমার মারুফের পছন্দ ছিল না কই মাছের ঝোল, মসুরের ডাল, বেগুন ভাজা, সাকা সাকা করুন বেগুন ভাজা। আমি আজ সব করছি। যদি আমার পোলা আইসা কয় আম্মা আমার ভাত দাও, আমি যেন আমার পোলার সামনে তার পছন্দের তরকারিটা দিতে পারি। আমি জানি না আমি কেন করছি, জানি না। আল্লাহ পাক মায়ের মন রে কিন্তু অনেক কিছু দিয়ে আগে বুঝাই দিতে পারে। জানি না কেন, আমি জানি না কেন আমার মনে হইতো আমার পোলা পাইতেছে, আমার পোলা আমার কাছে ঠিক রাখবো। পারবিন বিদ্যুৎ দরগা করছে, আজকে অভিযানে নামবো। নাইলা দাঁড়াও দাঁড়াও বলছি। মুখ Ketchup. Sir. That is stream. Okay, sir. আমরা ছেড়ে দেওয়ার কথা আছি। আপনি বুঝতে পারতেছেন আপনি কার সাথে লাগতে আইছেন? আপনি জানেন না আমাকে হাত কত লম্বা? আইনের হাত থেকে পালানোর মতো জন্ম তোদের এখনো হয়নি। জয় সাহেব। জি স্যার। নিয়ে চলুন। চলাই বাড়ি। মারুফ, কেন জানি তোমার কথা অনেক বেশি মনে পড়তেছে। তুমি কই আছো মারুফ? একবার এসে কও না যে তান্হা আমি ফিরে আসছি। তানহা, তোরা না আমি নিষেধ করে গেলাম, তুই আবার শুরু করছোস? না কিছু বোকা পাইছিস আমারে? কি হয়েছে রে বোন তোর? মাথার থেকে মারুফ আজকাল সরাইতে পারতেছিস না তুই? আমি জানি না আপু, সব কিছু কেমন জানি খালি খালি লাগতেছে। সারাক্ষণ মনে হইতেছে এই বুঝে বয়সে আমার ডাক দিব। তা না, এত ভাবলে হইব? হ্যাঁ, শরীরটা খারাপ করবো না? একলা একলা পরে ঘুরে বসে থাকতে হইব না। চল আমার লগে চল। ঘুম আসবো না আপু। চেষ্টা কর, সকাল থেকে কত টেনশন যাইতেছে, একটু বিশ্রাম নিবি। চল। আপু আমি আর একটু এখানে থাকি, তুমি যাও, আমি একটু পরে আসি। আচ্ছা ঠিক আছে, কিন্তু বেশি রাত করিস না, শরীর সব কিছুর আগে, বুঝছস? ঠিক আছে, দেরি করিস না, আর করিস।
মারুফ, তুমি আসলে এসো? কইছিলা তুমি এতদিন? হ্যাঁ, তোমার কোনো আইডিয়া আছে আমি তোমাকে কত করছি? আমি রাতে ঘুমাইতে পারি নাই তোমার জন্য, ভয়ে থাকছি। তুমি আসলে বাচ্চা আছো কিনা ভালো কইছিলা। এই, তোমার চেহারার এই অবস্থা হয়েছে কেন? তুমি ঠিক মতন খাইছো তো? ওরা তোমার অনেক কষ্ট দিছে না? কইছিলা তুমি? কইছিলা? কি হয়েছে কথা কও না কেন তুমি? আমার তানহা কি কইলা? আবার কো? আমার তানহা তুমি ঠিক আছো তো? আমি কেমনে ঠিক থাকবো? তোমার ছাড়া আমি কোনোদিন ঠিক থাকতে পারছি? আমার কিছু হয়নি, বিশ্বাস কর। অনেক অন্ধকার ছিল, অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু তোমারে দেখার পর থেকে মনে হইতেছে আমার সব কষ্ট দূরে হয়ে গেছে, সব কষ্ট দূরে হয়ে গেছে। আমি কোনোদিনও তোমার আর হারা যেতে দেবো না মারু। আমি সত্যি পারুম না, আমি পারুম না তোমার ছাড়া থাকতে। এই হাতটা ধরার স্বপ্ন আমি কতবার দেখছি জানো? ভাবছি আর কোনোদিন যদি ফিরে আসতে না পারে। এই হাতটা ধরার স্বপ্ন আমি কতবার দেখছি জানো? ভাবছি আর কোনোদিন যদি ফিরে আসতে না পারে। চুপ চুপ, এই কথা আর বলবা না। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। তুমি জানো আমি প্রত্যেক দিন চাঁদের দিকে তাকায় তাকায় আমি তোমার খুঁজতাম, ভাবতাম তুমি কোথাও থেকে হয়তো আমার দেখতেছো। আমি যদি সত্যি তোমার ছেড়ে চলে যেতাম, তারপর আমার মন তোমার কাছে ভেঙে যেত। জানো মারু, তুমি যখন আমার কাছে ছিলা আমি এটা বুঝতে পারি নাই তুমি আমার কে ছিলা, কিন্তু যখনই তুমি নিখোঁজ হয়ে গেল তখন আমি আসলে বুঝতে পারছি তুমি আসলে আমার কে ছিলা। আমি এই কয়দিন তোমার সাথে কিচ্ছু করতে পারি নাই মারু, কিচ্ছু না। তানহা, তোমার একটু দেখতাম স্পন্দন অনুভব করছি। তানহা, আপু তোমার এখন যাওয়া হচ্ছে, আমারও যাইতে হইব। আম্মা দাদি কত চিন্তা করে দেখি না, তারা তো আমার লেগে অপেক্ষা করতেছে। ঠিক আছে, সাবধানে যাও।
কাল দেখা হইব। সত্যি? কিন্তু রাত্রে ঘুমানোর পর সকাল উঠে যদি দেখে তুমি আমার নাই। এবার আর হারাই যাব না, কথা দিলাম। তানহা এদিকে কালকে না আসলে আমি কিন্তু তোমার মাফ করবো না মারুফ। আমি আসুন তানহা, কারণ আমার তানহার রাগ আমি নিতে পারব না। আসবো কিন্তু মারুফ। কই গেছিলি তুই? এদিকে কই গেছিলি তুই? তানহা সত্যি করে বাবা, মিথ্যা কবি না, কই গেছিলি? আপু ও আসছে। ও আসছে না মানে? মারুফ? আপু জানো, ওনা অনেক সাফার করছে। ওরে তো আমি প্রথমে চিনতেই পারতেছিলাম না। চেহারাটা শুকায় গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে, একটা পুরো বাজে অবস্থা হয়ে গেছে। দাড়ি গোঁফ সব বুইরা গেছে। আপনি মনে হইতেছে কত কষ্ট পাইছে মানুষটা। পাগলি, তুই আবার কাঁদতেছিস? ওর এই অবস্থা দেখা ওর মুখটা ভাইয়া যাইতেছিল আপু। তোর ভালোবাসার টানে মারুফ আবার ফিরে আসছে। এত বাধা, এত বিপত্তি, তারপরে রাত করে ছুটে এসে তোকে দেখতে। তানহা রানী, তোমার ভালোবাসা আসলে খাঁটি। তুই আবারও কাঁদতেছোস? আপু যারে ভাবছি আমার থেকে হারাই গেছে, আপু যারে ঘরে খুঁজতে খুঁজতে নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতেছিল, সেই মানুষটা আমার সামনে এসে দাঁড়াইছে। আপু কান্না শুধু কান্না না গো আপু, ভালোবাসা ফিরে পাওয়ার আনন্দ। পাগলি একটা হয়েছে, আহান্নাকে কান্না করতে হবে না। বাবা যদি কোনোভাবে শুই না ফেলায়, তখন দুই বোনে একসাথে ধরে বিয়ে দিয়ে দিব। আচ্ছা আপু, আর কিচ্ছু কম না। হয়েছে, আজকে আর এই পড়ার রুমে থাকতে হইব না। অনেক রাত তো হয়েছে, তার উপরে আবার অনেক নাটকও হয়েছে। আপু সব আগের মতন হয়ে যাইব তো? ভালোবাসার রাস্তা সহজ না রে। যদি মন ঠিক থাকে আর ভালোবাসা সত্যি হয়, তাহলে আল্লাহ ঠিক পথ মিলাই দেয়। এখন চল, তোর আর এখানে বসে থাকতে হইব না। বাবা কিন্তু ঠিক ঠিক চিল্লাচিল্লি করবো, চল। আপু এগুলো আটকায় যায়। আচ্ছা, ওইটা জুলাস বাইরে পাঠাই দেবো, আটকে নেবো না। চল।
হ্যালো তো না? জি বিদ্যুৎ ভাই, আচ্ছা আপনাকে বিরক্ত করলাম না তো? আরে না না না, কি অবস্থা বলুন? সবকিছু ঠিক আছে তো? মারুফ কেমন আছে? ভালো আছে, আলহামদুলিল্লাহ। আসলে আমি আপনার একটা কথা বলার জন্য ফোন দিছিলাম। কি কথা বলুন তো? আপনার ধন্যবাদ দেওয়ার জন্য। আপনি না থাকলে তো মারুফরে আমি আর ফিরে পাইতাম না। আমি এই উপকার কোনোদিনও ভুলুম না বিদ্যুৎ ভাই। তানহা, এটা আমার দায়িত্ব, আর আমি শুধু একা না, আপনারা সবাই মিলে আমাকে সহযোগিতা না করলে এই কাজ আমার জন্য এত সহজ হতো না। নয়ন ভাইও আমাকে অনেক হেল্প করেছে। ফাইনালি ওদের আস্তানায় রেট দেওয়ার ক্ষেত্রে নয়ন ভাইয়ের পরামর্শ অনেক কাজে দিয়েছে। আর বিশেষ করে আপনি যেভাবে তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। সাহস তো হারাই ফেলছিলাম বিদ্যুৎ ভাই। কিন্তু পুরোপুরি হারান নাই, এটাই বড় কথা। আচ্ছা, জীবন মাঝের কোনো খবর? জিজ্ঞাসাবাদ চলছে, কিন্তু ওই ব্যাটা খুবই ধুরন্ধর, মুখ খুলছে না। তাহলে আইনের সামনে চুপ থেকে কেউ কোনোদিন শেষ পর্যন্ত পার পায় না। আজ না হোক কাল জীবন মাঝিকে মুখ খুলতেই হবে, ইনশাল্লাহ। আরেকটা কথা, মারুফকে এখন খুব সাবধান রাখবেন। ওর শরীর এবং মন দুটোই এখন বিশ্রাম চায়। কোনো ব্যাপারে ওর উপরে কোনো চাপ দেবেন না। আর যদি অস্বাভাবিক কোনো কিছু দেখেন, সাথে সাথে আমাকে জানাবেন। জি, আমি পুরোটাই ওর খেয়াল রাখবো। ঠিক আছে। আর শুনুন, আপনি এত রাত জাগবেন না, আপনারও কিন্তু বিশ্রাম দরকার। ঠিক আছে। জীবন মাসে যদি সত্যি মুখ খুলে, তাহলে কিছু করতেছে আবার সাপ বাইর হইব না তো? মারুফে যারা কিডন্যাপ করছে তাদের পিছনে আর কারা থাকতে পারে? হে আল্লাহ, বাবা যেন কোনোভাবেই এর সাথে জড়িত না থাকে। আব্বা, আব্বা, মারুফ, ও মারুফ, ও মারুফ, পাবেন, পাবেন। আব্বা, মারুফ, আব্বা, আমার বুকের পানি, আমার পোলা ফিরেছে। আরে কি করছো আমার পোলাটা? চোখটা দেখ, গর্তে মধ্যে ঢুকেছে। আমার পোলাটারে কত কষ্ট দিছে। আমার পোলাটারে ফিরাই দেন, আমার বুকে ফিরাই দেন। আমার আব্বা আসছে, আমার আব্বা আসছে। আল্লাহ হাজার আমি জানতাম আব্বা, আমি জানতাম। ওরে বাইরে আইছো রে, বাইরে আল্লাহ আল্লাহ, তোমার কাছে লাগছে। আড্ডা দেব, কলজার মধ্যে দে, কলজাটা ঠান্ডা হোক। আল্লাহ তোমার কাছে কত দোয়া করছি। আল্লাহ আল্লাহ আল্লাহ, না না যাই, নফল মানত করছিলাম, ওইটা আগে আদায় করি। আল্লাহ লাখ শুকর তোমার কাছে। আল্লাহ আল্লাহ, তোর কে এই অবস্থা করছে? খালি আমারে কো। এই থামেন তো থামেন, পোলা কেবল ঘরে আসছে আর অন্যের লগে লগে আপনি এসব কি জিদ করেন? আমি তো খালি থামেন, কইছি না ইনি আর কথা বলবেন না। আব্বা, আব্বা ঠিক করে। আব্বা, নিয়ে করে একটা আরাম করে গোসল দিবা, হ্যাঁ? মায়ের জন্য একদম গরম পানি করে দিবা।
তারপর একটা কই মাছের ঝোল দিয়া ভাত খাবা। কই মাছের ঝোল? বাজার আজ আমি বড় স্বপ্ন দেখছি, তুমি ঘরে আসছো, তুমি ঘরে বইসা ভাত খাইতেছো। আম্মা, আমার তুমি জানো কি কয়দিন আমি কতবার না খেয়েছিলাম। এই সত্য সত্য দিনের রুটি দিত, কখনো কখনো দিত না মা। আম্মা, তুমি যখন এই কই মাছের ঝোলের কথা কইছো না, আমার মনে হইতেছে আমি সব খাই পালাই। আম্মা, আমি সব খাই পালাই। তাই তো খাবা আব্বা, যাও যাও। আরে আমার বোনেরা পুরো না খাওয়াই রাখছে, কত শুকায় গেছে তোর ভাই, দেখছস? নে না বাইরে নিয়ে আসা, গোসলটা করায় নিয়ে আয়। ভাই আসো। বাইরে নিয়ে আসো, যাও নিয়ে যাও। কই মাছের ঝোল, বেগুনের গরম গরম চাকা ভাজি। আমার পোলার এই অবস্থা হইব আমি কোনোদিন ভাবি নাই। যারা আমার পোলারে না খোয়া রাখছে, যারা আমার পোলারে কষ্ট দিছে, আমার পরিবারের কষ্ট দিছে, তোকে আমি একটারও ছাড়ব না। যত বড় শক্তি হোক, যত বড় নামওয়ালা লোক হোক, আমি আমার পোলার চোখের পানির পাই পাই সামলব, আমি একটারও ছাড়ব না। চাচা, আপনারই তো দরকার। একটা জরুরি বিষয় নিয়ে কথা ছিল। এখন না, পরে আসিস। চাচা, বিষয়টা খুবই জরুরি। তোর না কইলাম আমি খুব ব্যস্ততার মধ্যে আছি, যা। হ্যালো বস। বাড়াবাড়ি কোনো কিছুই ভালো না আজমল সাহেব। এই বিপদ আপনারাই তৈরি করেছেন। বস, আমি হুম কি করি বলেন তো? এই বিপদ থেকে আমি কেমনি উদ্ধার হবো? জীবন বাজি তো পুলিশের কাস্টডিতে আছে, সে কি মুখ খুলবে? না 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 না, আমি নিশ্চিত জীবন মাঝি তার বাপের মতোই হয়েছে, বোমা মারলেও তার মুখ ফুটবো না। কিন্তু শুনেন বস, দারোগা বিদ্যুৎ একটা কঠিন জিনিস, একটার পর একটার ঘটনা খালি খোঁজ লাগাইতেছে। ধারণার বিষয়টা আমি চেষ্টা করতেছি, কিন্তু এখন বিষয়টাকে অন্যদিকে ঘুরে দিতে হইব। মানে কেমনে? আপনার মাইয়ারে মারুফের থেকে দূরে সরায় রাখেন, যত কাছে থাকবো তত ঝামেলা বাড়বো। সেই ব্যবস্থা আমি করতেছি বস। আর এলাকায় নতুন ঘটনা ঘটাই তুইব, পাবলিকের মনোযোগ অন্যদিকে সরাই তুইব। বস, আর এই গুগলের খুনের বিষয়টা ওইটাই অন্য কারো ঘরে চাপাইতে হইব। ইদানিং আপনার এলাকায় নয়নের বেশি ফাল বাড়ছে, সব গোবর ভাইগা ফেলতে চাইতেছে। কথায় আছে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। একদিকে পুলিশ, অন্যদিকে নয়ন, আর নিজের ঘরের মানুষ হাতের বাইরে যাইতেছে। না, আমার দুর্বল হইলে চলবো না। এই খেলা শেষ পর্যন্ত আমারই জিততে হইব। মা, কি হয়েছে? মন খারাপ করে এখানে বসে আছো, কি ভাবতেছো? কিছুই ভাবতেছি না রে, এমনি বসে আছি, কিছু ভালো লাগতেছে না। তেদেরকে একটা খবর দিব যেটা শুনে মনটা ভালো হয়ে যাবে। কি খবর? খুব ভালো খবর। কবি তো কি খবর? মারুফ নাকি ফিরে আইছে মা।
তেলেকে একটা খবর দিব যেটা শুনে মনটা ভালো হয়ে যাবে। কি খবর? খুব ভালো খবর। কবি তো কি খবর? মারুফ মারুফ নাকি ফিরে আইছে মা। কি কস? সত্যি? হ মা, তানহা কইল মারুফ নাকি ফিরে আইছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুক্রিয়া। যে মায়ের কোল খালি হয়েছিল তার কোলটা আবার ভইরা গেছে। এসে আনন্দ আর কি হইতে পারে? মা আবার কি হলো? জানি না রে মা, আমার জন্য কেমন করতেছে। কেন, শরীরটা খারাপ লাগতেছে? না রে, শরীর ঠিকই আছে, মনটাই ভাল লাগতেছে না। আবার কি কিছু হয়েছে? ইদানিং তোর বাবারে দেখতেছস কেমন বদলা গেছে? হ, বাবা কেমন জানি বদলাই গেছে। আগে রাগ করতো, ছিদাছিদি করতো, এখন কেমন জানি চুপ হয়ে গেছে। আবার হঠাৎ হঠাৎ কেমন জানি অস্থির হয়ে যায়। মারুফ সারা পাওনের পর থেকে না আমার মাথার মধ্যে একটা কথা ঘুরতেছে। কি কথা? মারুফ সারা পাওনের সাথে তোর বাবার এই অদ্ভুত আচরণের কোনো সম্পর্ক নেই তো? তোর মা, তুমি এসব কি কইতেছো? আমি কিছু কইতাছি না রে মা, আমি শুধু ভাবতাছি এত বছর ধরে আমি তার সাথে সংসার করতেছি, তার চোখের ভাষা কিন্তু আমি বুঝি। কোনো বড় বিপদে না পড়লে আজমল চেয়ারম্যান এইরকম চুপসে যায় না। হয়তো অন্য কোনো চিন্তাও থাকতে পারে। হয়তো থাকতে পারে, কিন্তু আমার আরেকটা ভয় করতেছে। কিসের ভয়? বাসুর পোলা ফিরে আসছে, এখন বাসু চেয়ারম্যানকে চেষ্টা করব না তার অপহরণকারীকে খুঁজে বের করার? তা তো বাইর করার চেষ্টা করবই, আর করতে পারলে তো ভালোই হইব। সত্যটা যদি বাইর হইয়া আসে তখন কি হইব রে মা? মা, তুমি কিসের সাথে কি মিলায় অযথা ভাবতেছো কত? তুমি দেখো এরকম কিছু হইব না যেটা তুমি ভাবতেছো। তবু আমার বুকটা জানি কেমন করে উঠতেছে রে। মা, আল্লাহর উপর ভরসা রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আল্লাহ যেন তাই করে রে মা। হয়েছে, এখানে বসে এসব ভাবতে হইব না। ওঠো তো, বসো, আসো। মারুফ বাবা, কালকে তুই ক্লান্ত আছিলি, এই জন্য তোর কিছু জিজ্ঞেস করি নাই। আজকে আমার সব খুইলা কহ, কারা তোরে উঠা নিয়ে গেছিল, কারা এই সাহস করলো কহ? আব্বা, আমি নদীর পাড়ে গেছি। জীবন মাঝির লগে আমার যাওয়ার আগে কথা হয়েছিল, এই জন্য তার আমি কোনো সন্দেহ করিনি, কারণ অনেকদিন ধরে তো আমি জীবন মাঝিরে চিনি। তারপর তারপর আমি নদীর দিকে আগাতেই পিছন থেকে কয়েকজন আমার গায়ের উপরে একদম ছাপায় পড়ে। আমি কিছু বুঝে ওঠার আগে আমার মাথায় আঘাত করে। তারপর তারপর যখন জ্ঞান ফিরল, দেখি আমার দুই হাত পিছন দিকে বাঁধা, কাপড় দিয়ে আমার চোখ বাঁধা, চারপাশে খালি অন্ধকার আর স্যাঁতস্যাঁতে গন্ধ। আল্লাহ! আব্বা, প্রথমে ভাবছিলাম ভুল করছে মনে হয়, হয়তো কিছুক্ষণের মধ্যে আমারে ছাড়বো, হয়তো ওর অন্য কারোর টার্গেট করতে গিয়ে ভুলে আমারে তুলে নিয়ে আসছে। কিন্তু যত দিন যেতে থাকলো, রাত যেতে থাকলো, তখনই বুঝলাম ওরা আমারই কিডন্যাপ করছে। তুই কাউরে চিনতে পারিস নাই? না আব্বা, কাউরে চিনতে পারিনি। যারা আসতো তার খুব সাবধানে কথা হতো, তাদের মুখও ঢাকা থাকতো। শুধু ওই জীবন মাঝির বেলায় আমি একদম নিশ্চিত
ওই জীবন বাজি ওই হারামের বাচ্চারে পুলিশে দোষ ওরে আচ্ছা মতো পেদানে দিলে সব কপালের গোদা বাড়ায় যাইব। জানো আব্বা, সবচেয়ে বেশি কষ্ট হতে ক্ষুধার লেগে। আল্লাহ গো, আমার পোলাটারে কেমন কষ্ট দিয়েছে। অনেক সময় পিপাসা পাইতো, পানি চাইতাম, কেউ উত্তরও দিত না। মাঝে মাঝে মনে হতো আমি মানুষ না, মনে হয় পশু। কুরবানির গরুরে বাইন্দা রাখার পরে ওই গরু যে কানতো, কেউ যেন আমার কোনো কেয়ার করতো না, তখন আমার নিজের কোরবানির গরু মনে হতো। আর রাতটার সবচেয়ে বেশি ভয়ঙ্কর মনে হতো। এত ঘুটঘুটে অন্ধকার ছিল, বুঝতাম না দিন নাকি রাত। মনে হইতো আমি বুঝে আমার পরিবারের আর কাউরে দেখতে পারবো না। ঘরে ঘরে এত মশা, এত কামড়ে তো নিজের পুরো পাগল মনে হতো। কিন্তু কিছু করতেও পারতাম না, হাত পা তো বান্ধা ছিল। আব্বা কইস না বাপ, আর কইস না, আমার বুকটা ফাইটা যাইতেছে বাপ, আর কইস না। আম্মা, একটা সময় তোমার কথা এত মনে হতো, যদি এবার যদি আমি বাড়িতে ফিরতে পারি, আল্লাহ যদি আমার এই সুযোগ দেন, তাইলে জীবনও কোনো দিন আর কোনো কিছু নেই তোমার কাছে কোনো অভিযোগ করতাম না, কোনো অভিযোগ না। এত কষ্ট পাইছিস বাপ, এত কষ্ট দিছে আমার পোলারে, এত কষ্ট। জীবন বাজি জীবন মাঝি, ঘুরে পেঁচায় কথা বলে লাভ নাই। সাফ সাফ বলো, মারুফে কিডন্যাপ করছিল কেন? কার নির্দেশে করছো? নদীর মাছের জিজ্ঞাসা করলে মাছ কখনো বলে জাল কেডা পালাইছে? আমার সাথে এইসব নাটক করবো না। তোমার লোকজন কিন্তু সব ধরা পড়ে গেছে। সত্যি সত্যি কথা বললে সুবিধা পাইবা। সত্য, নদীর স্রোতকে জিজ্ঞাসা করে কোনো লাভ নাই দারোগা সাহেব। স্রোত কখনো নিজের উচ্ছের নাম কয় না। উৎসের নাম না বললেও স্রোত কোন দিক থেকে আসে সেটা কিন্তু বোঝা যায়। সব নদী সাগরে মিশে, কেউ পাহাড় দেখা আর কেউ বরফ দেখে বিচার করে, কিন্তু সাগর কখনো বলছে এই পানি আমার না। এসব কবিতা আমার শোনাও না। আমি যে প্রশ্ন করছি তার উত্তরটা দারোগা সাহেব, দুনিয়াটা একটা নদী, কেউ মাঝি আর কেউ যাত্রী। মাঝির হাতে বইটা ঠিকই থাকে, কিন্তু গন্তব্য ঠিক করে অন্য কেউ। অন্য কেউটাকে কেউ নাম থাকে না, শুধু শব্দ থাকে দারোগা সাহেব। মারুফ ছেলেটার কি দোষ ছিল? নদীতে যে নামে সেই ভিজে। ইমন হত্যার সাথে কি একই নদীর সম্পর্ক? ঘাট বদলায়, তারপর মালিক বদলায় না। এই মালিকটা কে? নদীর গভীরতা মাপতে নামলে দারোগা সাহেব খুব সাবধানে নামবেন। অনেক সময় মানুষ সাঁতার জানে, কিন্তু গভীরতার টান জানে না।
ঘাট বদলায়, মালিক বদলায় না। ওই তো বস বসে আছি। এই যে মজনু বস, এইভাবে বসে থাকলে হইব? তখন আবার কি হলো? কি হলো মানে? আগামী শুক্রবারে লালিপুর বিয়া। জানি 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 তো। আপনি জানেন, আমার তো বিশ্বাস হইতেছে না। আপনি যদি সত্যি সত্যি জেনে থাকেন তাহলে পাথরের মূর্তির মতো খাড়ে আছেন কেন? যান, কিছু একটা করেন। আমি তো রোস্তমের সাথে কথা বলতে গেছিলাম, কোনো কথাই শুনলো না। ওর মাথায় যে কি ঢুকছে আল্লাহ জানে। তাই বলে আপনি হার মানবেন? আরে হার জিতের ব্যাপার না, লাইলি যদি সুখে থাকে। সুখে থাকবো? আপনার কি মনে হয় সাদিক মহাজনের লগে সুখে থাকবো? বস, আপনি খুব ভালো করে জানেন সাদিক মহাজন মানুষটা কেমন। আমরা লাইলিবুরে সেই ছোটবেলা থেকে দেখতেছি, লাইলিবু আপনারে সারা কাউরে স্বামী হিসেবে মানতে পারবো না। এত কিছু জানার পরও আপনি এইখানে খাড়ায় খাড়ায় শহীদের মতো ত্যাগের ডায়লগ মারতেছেন। এখন শোন একটা কথা বলি, জীবনটা সিনেমা না। জীবনটা সিনেমা না, এটা আমি মানলাম, ঠিক আছে আপনার কথা। কিন্তু সিনেমার ব্যর্থ হিরোর মতো নায়িকারে এইভাবে হারিয়ে দেওয়া তো বুদ্ধিমানের কাজ না বস। তো বুঝাইতে পারবো না, বুঝবিও না তোরা। আচ্ছা আমি ভাবি দেখি কি করা যায়। বেশি ভাবা যাইবো না। বস, হাসা করে একটা কথা কোন তো, আপনি কি কাউরে মানে কোনো কিছু ডরাইতেছেন? হট হরাইতেছি, লাইলির মান সম্মানের দিকে চাই আমি এখন ডরাইতেছি, কারণ ওকে আমি ভালোবাসি। সত্য যদি আপনি লাইলিবুরে ভালোবাসেন তাহলে সেই ভালোবাসা প্রমাণ দেওয়ার সময় এখন। দেন, প্রমাণ দেন। প্রমাণ দেন। লাইলিবু যদি নিজে আপনার হাত ধরে চলতে চায় তাহলে আপনি হাত ছাড়বেন কেন? আমরা কোনোভাবেই লাইলি মজনুর প্রেম কাহিনী ব্যর্থ হইতে দিব না। আমাদের একটাই কথা, আমরা লাইলি মজনুর মিলন চাই। আমি লাউড অ্যান্ড ক্লিয়ার। আমিও লাউড অ্যান্ড ক্লিয়ার। ওকে বস, লাউড অ্যান্ড ক্লিয়ার। না না, লাইলি যদি সত্যিকার অর্থে আমার চায়, ওর হাত তো আমি ছাড়ুম না। কেউ আমার কাছ থেকে চিনে নিতে পারবে। এই তো আমাদের মজনুরা ফিরে আইছে। কিন্তু ভাইরাল ভাই, এইবার তো আমাকে একটা প্ল্যান করা লাগবে, বুঝছো? অবশ্যই অবশ্যই একটা প্ল্যান করা লাগবো, একটা ঝাক্কাস প্ল্যান করতে হইব। আমি কি কইতেছি শুনো। উমা, এইটা কি আমগো তানহা? মুখ দেখে তো মনে হইতেছে কেউ চাঁদ থেকে এক বস্তা সুখ নামাই দিছে। আরে না, ওরকম কিছু না, এমনি ভালো লাগতেছিল না, তাই খোলা আকাশের নিচে আসলাম। আমারে উল্টা পাল্টা বুঝাইস না। আরে দূর, তুইও না। মারুফ ভাই ফিরাইছে। এই খুশির সংবাদটা বুঝতে আমার পিএইচডি করা লাগবো? আল্লাহর রহমতে মানুষটা ভালো আছে, এটাই তো বড় কথা। এই জুলহাস ভাই, আরে বলে তোমরা এখানে? কে জুলহাস ভাই? ঘটনা দেখে অনেক দূর আগাই গেছে। কি বলতেছ মনে? ঘটনা অনেক দূর আগাইছে মানে কি ঘটনা বুঝতেছি না। আরে মুখটা দেখে তো মনে হইতেছে কাসাম চুরি করতে গিয়ে ধরা খাইছে। তোমরা মানে কোন প্রসঙ্গে কথা বলতেছো আমি কিছুই বুঝতে পারতেছি না। বুঝতেছেন না নাকি বুঝার চেষ্টা করতেছেন না? যদি নাই বুঝা থাকেন তাহলে লাইকের দেখে আপনি লাইক দেন কেন? ধুলা গেছে মনে হয়, তাই না? না না, আরে দূর, ধুলা গেছে না কি গেছে সেটা পরে দেখা যাইব। তাই মারুফ ভাই যে ফিরে আসছে এটা ভালো খবর, কিন্তু অন্য একটা কালো মেঘ কিন্তু ঢাইকা এসে। আরে সেই অমর প্রেম কাহিনী লাইলি মজনু। এই যে লাইলিবুর ভাই যদি মহাজনের লগে তার বিয়ে দিয়ে দেয় তাহলে আমাকে লাইলি মজনুর অমর প্রেম কাহিনীর কি হইব? তখন কি লাইলি মজনু পার্টি হইব? বুঝছি, তা আমি চচ্চড়ে বললাম সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে মানে মানে
লাইলি বউ তো আর ছোট মানুষ না, না তাই না? সো মিয়া বিবি রাজি তো क्या करेगा काजी। ওরে বনে, তুমি তো এক ডায়লগেই ছক্কা মেরে দিলে। কথা ঠিক, কিন্তু বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবো কে? আসলে তো সময় মতন আমি বইলা দিব যে বিড়ালের গলায় ঘন্টা কে বাঁধবো আর কেমনে বাঁধবো। আলহামদুলিল্লাহ, বুকের উপর থেকে যে কত বড় একটা পাথর নামছে মনে হইতেছে। মারুফরে যে জীবিত পাওয়া যাব সে আশা তুমি ছাইরেই দিছিলাম। আপু, মারুফ ভাইয়ের মা আর দাদি এত দুশ্চিন্তা করতেছিল। আমি যখন ওকে বাড়িতে গেছিলাম, বাইরে দেখে মনে করছিল কি মরা বাড়িতে গেছি। আর তান্নার কথা কে বলবো, বেচারি যে কয়দিন কেমন সময়টা পার করছে। এই জন্যই তো বলি, শেষটা না দেখা কখনো আশা ছাড়তে নেই। কারণ আল্লাহ মানুষরে এমন জায়গায় পৌঁছায় যেটা মানুষ কখনো কল্পনাও করতে পারে না। সত্যি বলতে কি, এইবার যদি বিদ্যুৎ সাহেব জীবন মাঝিরা না ধরতে পারতো, তাহলে মনে হয় মারুফরে জীবিতই পাওয়া যেত না। এসআই বিদ্যুৎ রে না আমি খুব কাছ থেকে দেখছি। মানুষটা না দায়িত্বরে চাকরি মনে করে না, দায়িত্বরে আমানত মনে করে। কত রাত জায়গা ছিল, কত কষ্ট কইরা। ইস, কালকে জীবন মাঝি যেভাবে পালাইতেছিল, অন্য কেউ হলে তো হাল ছেড়ে দিত, কিন্তু সে জীবনের ঝুঁকি নিয়ে যেমনে জীবন মাঝিরে ধরছে। আসলে সব মানুষ না পুলিশে এক চোখে দেখে, কিন্তু কিছু পুলিশ আসলে এমন আছে যারা ইউনিফর্মের আসল সম্মানটা রাখে। একদম ঠিক। আর এসআই বিদ্যুৎ না আসলে সেরকম একটা মানুষ। মানুষটারে যতই দেখি ততই শ্রদ্ধা বাড়ে। কিরে টিয়া, তুই হঠাৎ করে এত সোফায় গেলি যে? দারোগা সাহেবের প্রশংসা করাতে দেখি তোর মুখের ভেতরে একেবারে গোলাপ ফুল ফুটতেছে। আপু, তুই না সবসময় জাতা কথা কস। আমি আর কি জাতা কথা কইলাম? আমি তো একটা মানুষ ভালো, তার প্রশংসা করলাম। উনি নিঃসন্দেহে একজন ভালো মানুষ, আর তাছাড়া মার সাথেও তো কত ভদ্র ব্যবহার করে। হ্যাঁ, এসআই বিদ্যুৎ আসলেই ভালো মানুষ, তার মধ্যে কোনো অহংকার নাই। আসলে ভালো মানুষের মূল্য আল্লাহ সঠিক সময় সঠিক মতোই দেয়। সব থেকে বড় কথা, এখন মারুফ ফিরছে, আর জীবন মাঝিরে ঠিকঠাক মতো করে ধরতে হইব যে এই অপরাধের সাথে কে কে জড়িত ছিল। অনেকদিন পর মনে হইতেছে গ্রামে একটু শান্তির বাতাস ঢুকছে। আহ, কই যাওয়ার প্রস্তুতি নিতেছস? কই যাবো আম্মা? একটু বাইরে দিয়ে ঘুরতে যেতে। এখন বাইরে যাওয়ার কি দরকার? হ্যাঁ, আব্বা, কয়টা দিন অন্ধকার একটা ঘরে বন্দি আছিলাম, এখন একটু বাইরে একটু হাওয়া খেতে ঘুরতে যেতেছি, এমন করো কেন? আহা, খোলা বাতাস তুই 2 দিন পরেও খাইতে পারবি। আগে 2টা দিন ঘরে থাক, রেস্ট নে, সুস্থ হ, তারপর বাইরে যা। আসলে একটা কাজও আছে। আবার কি কাজ? আর ওই যে লুলার গুন্ডিলাকে দেখা করবো, ওরা তো আমার লাগে অনেক চেষ্টা করছে, জানো? ওদের তো ঠিক মতন ধন্যবাদ দিতে পারিনি। বুঝছি, ওরা অনেক ভালো কাম করছে, কিন্তু সেটা পরে দিলেও হইব। আরে 2টা দিন ঘরে থাক, শরীরটা ভালো হোক, তারপর বাইরে যা। আম্মা, আরে আমি তো দূরে কোনো জায়গায় যেতেছি না, আমি সামনে খালি যামু আরাম। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। এখন আমি কাউরে বিশ্বাস করি না। এরকম কাম করলেন মারুফ খান। জি আম্মা। তাড়াতাড়ি বাড়িতে আসিস বাপ, বেশিক্ষণ বাইরে থাকিস না। ঠিক আছে আম্মা, আসি। কি কাম করলেন আপনি? ওরা ফেরাপ্পা, এই পুলিশ কি কিছু জানতে পারলো? জীবন মাঝিরে জিজ্ঞাসাবাদ করতেছে। তাই? কি কয় সে? ওই শয়তান কিচ্ছু কয় না, মুখ খোলে না, আর কইলেও উল্টাপাল্টা কথা কয়। মানে? কখনো কয় ধ্যান করতেছে, কখনো কয় সব বেলে মায়া, আবার কখনো কয় মানুষকে ক্ষমা করতে হয়, যেন থানায় না মসজিদে ওয়াজ করতেছে। আল্লাহ গো আল্লাহ, ওই লোকটার আবার কি হইল? এটাই তো বুঝি না। তারপর আবল তাবল কথা কয়, নদী পানি আর কত কি কয়।
একবার যদি হাতের কাছে পাইতাম। এ কি আবার শুরু করলেন? না, আমি সত্যি কইতেছি। আচ্ছা মতো মার দিলে বাপ বাপ করে সব কয়া দিত। তুই বুঝবা না পারবি না। আমার পোলারে আমি যে অবস্থায় ফিরে পাইছি, ওই অবস্থা দেখার পর মাথা ঠান্ডা রাখা কঠিন। তবে একটা কথা ঠিক, কি? ওই জীবন মাঝি একা না, ওর পিছনে অনেক বড় খেলোয়াড় আছে। আমার মন কইতেছে আসল খেলোয়াড় এখনো ধরা পড়ে না। আল্লাহ জানে আর কি কি দেখার বাকি আছে। যত বড় লোকই হোক আর যত ক্ষমতাবানই হোক, আমার পোলারে যারা কষ্ট দিছে তবে আমি ঠিকই খুঁজে বার করব। জীবন মাঝি, গতকাল বলছিল ঘাট বদলায় কিন্তু মালিক বদলায় না। এই মালিকটা কি? নামের কি দাম দারোগা সাহেব? নদীর নাম বদলায়, মানুষ নতুন মানচিত্র আঁকে, কিন্তু পানি একই থাকে। আবার শুরু করলাম। দারোগা সাহেব, একটা নতুন নৌকাডুবির গল্প শুনবেন? শোনাও। একবার মাঝরাইতে নৌকা ডুবছিল, সবাই ঢেউরে দোষ দিছে। পরে জানা গেল ঢেউ উঠার আগে বাঁশি বাইজা উঠছে। বাসি? হ্যাঁ, বাঁশি। যারা শুনে তারা বাইজা যায়, আর যারা শোনে না তারা ডইরা যায়। এই বাসি কে বাজায়? মাঝি কি কখনো বাতাসের নাম জানে? আচ্ছা, ইমনের হত্যার দিনও কি এই বাসি বাজছিল? দারোগা সাহেব, হিসাব ছড়া নদীতে নামা ঠিক না। কোন হিসাব? নীল খাতায় হিসাব থাকে। নীল খাতা? নীল খাতা কার? গ্রামের অনেকেরই খাতা নীল থাকে দারোগা সাহেব। আর সে খাতায় কি থাকে? দেনা, পাওনা, নাম আর বিশ্বাসঘাতকতা। আশ্চর্য, ইমন হত্যার তদন্তে উদ্ধার হওয়া পুরনো তথ্যের মধ্যে একটা নীল মরাটের খাতার উল্লেখ ছিল। আর পশ্চিমের ঘাট? পশ্চিমের ঘাটে 3 জন পাহারাদার থাকলেও চতুর্থ জনটা কেউ দেখে না। চতুর্থ জনটা কে? আরে আমি তো গল্প বলছিলাম দারোগা সাহেব, গল্প গল্প। না জীবন মাঝি, তুমি গল্প বলতেছিলে না, তুমি সত্য বলতেছিলে। নদীর সত্য ধরতে চাইলে সাঁতার জানলে হয় না, গভীরতার সাথে পরিচয় লাগে। ঢেউ ওঠার আগে বাঁশি বাজে, নীল খাতায় হিসাব থাকে, পশ্চিমের ঘাটে 3 জন পাহারাদার। ইমন হত্যার পুরনো নথিতে থাকা কয়েকটি অস্পষ্ট তথ্যের সাথে কথাগুলো ভয়ঙ্কর রকম ভয় মিলে যাচ্ছে। জীবন মাঝি, তুমি মুখের নাম বলতেছো না, কিন্তু তোমার গল্পই তোমারে ধরাই দেব। বাবা রে বাবা, নারুর টিফিন বক্স বুকের মধ্যে এমন ভাবে আগলায় রাখছো, এখন তো নিশ্চয়ই কবা যে এটা আমি এমনি এমনিই বানাইছি। হ, এমনি এমনি তো বানাইছি। কে খাইবো কে না খাইবো সেটা আমার ব্যাপার।
তাহলে ছোট লোকের মতো পাশে বসে থেকে লাভ কি? চাচা একটা কাজ দিছে, করে আসি। এই যে হুম। বসেন, এত নাটক করেন না। নেন খান। তুমি কি এটা নিজের হাতে আমারে খাওয়াইতে চাও? ও আচ্ছা ঠিক আছে, না খাইতে চাইলে আমি নিয়ে যাই। আরে এই সুযোগ কেউ মিস করে? ওরে বাবা, এই জিনিস যে তানহার হাত থেকে এই পর্যন্ত আসছে, এটা আল্লাহর কাছে অনেক শুকরিয়া। কেন তানা খায় নাই? খাইছে একটা, তয় তানহা জানে এই জিনিস আমি কার জন্য আনছি। আচ্ছা বলো তো, তুমি এই জিনিস কার জন্য বানাইছো? সত্যি করে বলো তো। আমি যার জন্য নিয়ত করে বানাইছি তার জন্য। ওই তো সেটা কিনা, সেই সৌভাগ্যবান ভাগ্যবান ব্যক্তিটা কে? এই আমার সাথে চালাকি হইতেছে? আচ্ছা ঠিক আছে, কইতেছি। সেটা হইল আপনি। আহ, এই কথা শোনার পর নাড়ুর স্বাদ তো আরো বেড়ে গেল। থাক, এত প্রশংসা করতে হইব না। আরে সত্যি বলতেছি, এইরকম নাড়ু যে বানাইতে পারে, তার যার সাথে বিয়ে হবে সে তো ভাগ্যবান একজন ব্যক্তি হবে। তাই নাকি? তাইলে তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন। ওরে বাবা, আমি তো রাজি, এখন এই নাড়ু আলী রাজি কিনা সেটা তো দেখতে হবে। জানেন, মাঝে মাঝে আমি ভাবি আমাদের যদি ছোট্ট একটা ঘর হইতো। সেটা টিনের ঘর হলেও হবে। বারান্দায় টবে টবে ফুল ভর্তি থাকবো, উঠানে 2টা হাঁস আর 3টা মুরগি থাকবে। সকালে উঠা আমি রান্না করব, আর আমি বাজার করে আনবো। তারপর বিকালবেলা দুইজন মিলে একসাথে বসে চা খামো। আর রাইতে মনে করো বাচ্চাদেরকে গল্প শোনাবো, ভূতের গল্প। আচ্ছা, আমাদের মোট কয়টা বাচ্চা হইতে পারে? দূর, এসব আবার কেউ হিসাব করে নাকি? আরে একটু বলো আর কি, কয়টা বাচ্চা হবে? আমি তো চাই প্রথমে আমার একটা মেয়ে হোক। না, প্রথমে একটা ছেলে হইব। আরে না, মেয়ে। আর আমি হাত ধরে স্কুলে নিয়ে যাব, লাল ফিতা দিয়ে চুল বেঁধে দেবো। আর ছেলে হইলে সে আমার আম্মা বলে জোরে জোরে ধরবো। মেয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ে। ছেলে। আচ্ছা ঠিক আছে, 2 জন, ঠিক এই তো, দুটোই হবে। এইবার ঠিক আছে। দেখছো কেমনে তোমার কাছে হেরে গেলাম? শোনেন, এটা হার জিতের কথা না। একসাথে থাকতে হইলে, সংসার করতে হইলে দুইজনটা সাথ দিয়ে চলতে হয়। আচ্ছা, এই স্বপ্নগুলো সত্যি হইব তো? মজনু বসের বিয়েটাকে হইতে দাও, তারপর চাচার কাছে তোমার আর আমার বিয়ের প্রস্তাবটা দেব। দোয়া করি মজনু চাচার বিয়েটা যেন তাড়াতাড়ি হয়, তাহলে আপনার বিয়েটা হয়ে যাব। শুধু আমার বিয়ে? তাইলে আর কার? কেন তোমার? ও তাই নাকি? তো আপনি যদি আমারে বিয়ে করেন তাহলে আমারও বিয়ে। তাহলে কও, কি? আমাদের বিয়ে হবে। আমাদের বিয়ে হইব। আমাদের একটা ছোট্ট ঘর হবে, একটা সংসার হবে। আমাদের পোলাপানগুলো উঠানে দৌড়াদৌড়ি করে ছোটাছুটি করে খেলাধুলা করবে, একসময় তারাও বড় হবে। আর আমরা যখন বুড়াবুড়ি হয়ে যাবো তখন হাসতে হাসতে এই দিনগুলোর কথা মনে করব। আল্লাহর কাছে একটাই চাওয়া, এই স্বপ্নগুলো যেন গল্প হয়ে না থাকে। ইনশাল্লাহ একদিন এসব সত্যি হবে। অনেক কষ্ট দেওয়া হইল লাইলি। এই দেখায় মনে হয় শেষ দেখা মজনু। এইভাবে কথা বলো না, এইভাবে কথা বলো না। আমি তোমার ভাই রোস্তমের সাথে দেখা করে কথা বলছি, তার এত করে বুঝাইলাম যে আমি তোমার কি পরিমাণ ভালোবাসি, তুমি আমার কি পরিমাণ ভালোবাসো, আমাদের সম্পর্কটা কত দিনের, ছোটবেলা থেকে। সে আমার কোনো কথাই রাখলো না, কোনো কথাই শুনলো না। সে এখন অন্ধ হয়ে গেছে। টাকার লোভ, ব্যবসার স্বপ্ন
সবকিছু মিলে রুস্তম আর আমার ভাই নাই। তুমি ভাঙা পড়ো না, আমি শেষ পর্যন্ত চেষ্টা করবো, লাইলি তুমি ভাঙা পড়ো না। ভাইয়া পড়ুম না? কেমনে ভাইয়া পড়ুম না? আমার নিজের বিয়ের দিন তারিখ সবকিছু ঠিক হয়ে গেছে, আর আমি ওইটা শুনতেছি অন্য মানুষের কাছ থেকে। জানো, ছোটবেলা থেকে আমি অনেক স্বপ্ন দেখতাম, যারে ভালোবাসি তার হাতটা ধইরা সারাটা জীবন পার কইরা দিন। আর এখন আমারে হাটের গরুর মতন সাদেক মহাজনের হাতে তুইলা দেওয়ার প্রস্তুতি চলতেছে। এইভাবে বইলো না, আল্লাহর উপর ভরসা হতো তুমি। তোমার আমি একটা কথা পরিষ্কার মতো কইয়া দিই মজনু। কি কথা? ওই সাদেক মহাজনের লগে আমার যদি বিয়া হয়, আমি নিজের হাতে বিষ কামু। লাইলি, লাইলি, আল্লাহর রস্তে এই ধরনের কথা তুমি মুখে আনবা না, কখনো আনবা না। কেন আনুম না? আমার নিজের জীবনের উপরে আমার কোনো অধিকার নাই? আমি কি পুতুল? আমার যার ইচ্ছা তারাতে উঠাই দিব? তুমি মরার কথা ভাবতেছো, আমার কথা একবারও ভাবলে না তুমি? তুমি না থাকলে আমি কেমনে বাঁচুম? হ্যাঁ, তাহলে কিছু একটা করো মজনু, সময় তো চলে যাইতাছে। আমি কিছু একটা করবো, তোমার আমি ছাড়বো না। এই কথাটা তুমি কতবার কইছো, তোমার মনে আছে? কিছু একটা করুম, সময় তো আছে, তুমি চিন্তা করো না। সময় নাই মজনু। তুমি আমারে যদি ভালোবাসো তাহলে আমারে বাঁচাও, আর যদি সেটা না পারো তাহলে ভুলা যাও। পারুম না, পারুম না লাইলি, আমি বুঝে গেছি আমি তোমারে কখনো বলতে পারবো না, এই জীবনে না। আমি তোমার অনেক কষ্ট দিছি, আমি তোমার সুখী হলো। আমি তোমারে কথা দিতেছি, আমি প্রতিজ্ঞা করতেছি, তোমারে পাওয়ার জন্য, তোমার এই ভালোবাসার জন্য আমি শেষ পর্যন্ত লড়ব। কিন্তু সাদেক মহাজনের হাতে আমি তোমারে তুইলা দিব না। সময় খুব কম মজনু। হ্যাঁ, এটা সত্য, সময় কম, কিন্তু মনে সাহস রেখো, আমি ঠিকই আমু তোমারে তুলে নেওয়ার জন্য। আমি গেলাম। বন্ধু, আরব, আরব, তোর চেহারার এই অবস্থা কে বন্ধু? চেহারা তো একদম পরিবর্তন হয়ে গেছে। সত্যি কইতেছি দোস্ত, তোর তো আমরা প্রথমে চিনতেই পারি নাই। গালগুলো কেমন ফুলে গেছে, চোখের নিচে কালি পড়ছে দোস্ত। আরে বাবা, তোরা কি শুরু করলি বলতো? শুরু করলাম না বেটা, তোর একদম হারাই ফেলছিলাম বেটা। শালা, তুই জানিস তোর নিয়ে আমরা কত চিন্তা করছি, কত জায়গায় ঘুরছি। আমি জানি বাবা, আমি জানি। তুই জানোস না, তুই আরে যাওয়ার পরে নদীর চর থেকে শুরু করে বাজার, হাট, ঘাট সব জায়গায় গেছে, কোথায় তোরা পাইনি। ওই দিন সন্ধ্যায় আমরা নদীর পার পর্যন্ত গেছিলাম তোর নিষেধ শর্তেও, কিন্তু আমরা অনেক খুঁজে করছি, তোরে আমরা পাই নাই। পরে যখন শুনলাম জীবন মাঝির নৌকার আশেপাশে তোর দেখা গেছে, আমরা তো পাগল হয়ে গেছিলাম বন্ধু। আমরা সেখানে গেছিলাম, কিন্তু সেখানে গিয়ে তোরে পাই নাই। আমরা অনেক খোঁজার পরে তোর মানি ব্যাগ শুধু খুঁজে পাইছিলাম বন্ধু। জীবন মাঝির নামটা শুনলে আমার গাটা জ্বলে ওঠে। দোস্ত তুই ক, ওই হারামিটা তোর লোকে কি করছে?
প্রথম 2 দিন আমার হাত পা ব্যথা রাখছে, চোখেও কাপড়ছে, কই আছে কিছুই বুঝলাম না। কি কস? এক একটা দিন আমার মনে হতো যে আজকে মনে হয় শেষ দিন। কারা আসতো, কথা বলতো, আমি কিছুই বুঝতাম না। খালি একটা জিনিস বুঝতাম, যে আমি একটা বন্দি। কি করছ দোষ? তুই এত কষ্ট করছস? মানুষ বাঁচার জন্য অনেক কিছুই পারে রে। কিন্তু জীবন মাঝি সে তো গ্রামের মানুষ, যাকে তুই বিশ্বাস করতে, সে এমন করতে পারলো? লোভ মানুষের ধ্বংস করে দেয়। তবে তা না, কিন্তু আমার আগেই সতর্ক করছিল, আমি পাত্তা দিইনি। যাক, আল্লাহ যে তোরে ফিরে নিয়ে আইছে, এটাই সবচেয়ে বড় কথা। বন্ধু, এখন থেকে সব সময় তোর সাথে আছি, তোরে আর কেউ একা পাইবো না। তোরা ছিলি বলেই আমি এত দূর আসতে পারছি, তোদের সাহসেই বন্দি দিনগুলো আমি কাটাতে পারছি। ওই বেটা, হইছে, অনেক দুঃখের কথা বলছস, তোর জন্য অনেক কান্না করছি। এবার একটা সুখবর শুনবি? সুখবর বলবি মানে বল, তোরাই তো বলবি। আরে আমরা তো তানহারে খবর দিছি। আমি তোমারে আগেও বলছি, এখন আবার বলতেছি, এখন আর সম্ভব না। এই দুইটা ঘটনার পিছনে একই অদৃশ্য শক্তি কাজ করতেছে। আমার মনে হয় আমরা গল্পের শেষ পাতায় এখনো পৌঁছাইনি। আমি তো বিশ্বাসই করতে পারতেছি না, তুমি আমার সামনে দাঁড়ায় আছো।